গল্পকথন বেহাদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনবেন একাদশ পর্ব। শুকরঞ্জন ডাক্তার সুজাতা রানীকে আনতে কলকাতায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ মানে ভালো রকম অসুস্থ। ডাক্তার স্পষ্ট করে বলে দিয়েছেন, আপাতত কোনো শারীরিক পরিশ্রম নয়, পুরোপুরি বিশ্রাম, নিয়ম মেনে খাওয়া। আশিস আবার সেই একা। মাঝখানে মাস ছয়েক মিলিখানিক শান্তশিষ্ট ছিল, কিন্তু আবার অশান্ত হয়ে উঠেছে সে। নানান নৈরাজ্য করে বেড়াচ্ছে। আশিসকে হাতের কাছে পেলেই যা কিছু পাচ্ছে ছুঁড়ে মারছে। আশিস আজকাল অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছে। তার সহ্য শক্তি যেন দিন দিন লোপ পাচ্ছে। সেদিন সে একটা ভয়াবহ অন্যায় করে ফেলেছে। সারা রাত অফিস করে বাসায় ফিরেছে ভোরে। মূল দরজা বাইরে থেকে তালা মেরে রেখে যায় সে। আজ দরজা খুলে ঘরে ঢুকে দেখে ড্রয়িং রুম জুড়ে জিনিসপত্রের ছড়াছড়ি। ফুলদানি, শোপিস, পেন বক্স সহ নানা জিনিসপত্র। সে বছরখানেক আগে সাংবাদিকতার জন্য যে গুরুত্বপূর্ণ একটা পুরস্কার জিতেছিল, সেটিও মেঝেতে দুবাক হয়ে গড়াগড়ি খাচ্ছিল। আশিসের হঠাৎ কি হলো? সে মিলির ঘরের দরজায় সজোরে নক করল, কিন্তু মিলি দরজা খুলল না। সে ভেতর থেকে বলল, সকাল এখন স্কুলে যাবে, ওকে রেডি করছি, দেখছো না? আশিস কর্কশ গলায় বলল, মিলি দরজা খোলো। মিলি বলল, কি বলছি শুনতে পাচ্ছ না? আমি এখন ব্যস্ত, আগে সকাল স্কুলে যাক, তারপর দরজা খুলব। আশিস আবারও দরজায় নক করল। বিরক্ত মিলি দরজা খুলে বলল, কি ব্যাপার, খেপা সারের মতো করছো কেন? রাতে মজমাস্তি ঠিক মতো হয়নি? না হলে এত সকালে ফেরার কি দরকার ছিল? মজমাস্তি শেষ করেই ফিরতে। আশিস হঠাৎ মিলিকে ধাক্কা দিল। মিলি খানিকটা পিছিয়ে গেল। সে আশিসের আচরণে খানিকটা অবাক হলেও ভরকালো না। বলল, কি হয়েছে? তোমার ডাক্তার ম্যাডাম সারা রাতে তোমার খায়েশ মেটাতে পারেনি, এখন আবার আমাকেও লাগবে? আমার শরীরটা তো পুরনো হয়ে গেছে, এটা কি আর ভালো লাগবে? আজকাল রুবিনাকে নিয়েও অশ্লীল সব কথা বলে মিলি। আশিস দাঁতে দাঁত চেপে বলল, চুপ, একদম চুপ, একদম চুপ। মিলি বাঁকাঠোঁটে এসে বলল, কেন, এখনই শুরু করবে? কাপড় খুলবো? কিন্তু আমাকে তো আর ভালো লাগবে না। ডাক্তার ম্যাডামের কত বড় বড় বুক, কত সরু কোমর, আহা, আমার কি আর সেসব আছে? আশিস মিলির গালে প্রথম চড়টা বসালো জোরে, পরেরটা আরো জোরে। তারপর ধাক্কা মেরে মিলিকে ফেলে দিল বিছানার উপর। মিলি উঠল না। সে বড় বড় চোখ করে আশিসের দিকে তাকিয়ে রইল। আশিস ক্রুদ্ধ গলায় বলল, অনেক হয়েছে, অনেক, যথেষ্ট পাগলামি হয়েছে, আর না। মিলি চুপচাপ শুয়ে রইল, উঠল না। আশিস গোসল ছেড়ে বাইরে থেকে নিয়ে আসা খাবার খেলো। তারপর ড্রয়িং রুমেই শুয়ে পড়ল। ঘুম থেকে উঠল বিকেলে। লম্বা আর গভীর ঘুমের কারণেই কিনা কে জানে, হুট করে তার মাথায় আর সকালবেলার ঘটনাটা মনে রইল না। ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র গুছাতে গিয়ে তার হঠাৎ মিলির কথা মনে পড়ল। সে মিলির ঘরে গিয়ে দেখল মিলি সেখানেই শুয়ে আছে। তার একটা হাত ঝুলে আছে খাট থেকে বাইরে। একটা ছোট্ট শিশুর মতন পা দুখানাকে বুকের কাছে ভাঁজ করে শুয়ে আছে মিলি। ঘুমের ভেতরেও তার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। আশিসের নিজেকে এত অপরাধী লাগতে লাগলো, এত ছোট লাগতে লাগলো। সে মিলির ঝুলে থাকা হাতটা বিছানায় তুলে দিতে গিয়ে টের পেল মিলির শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, প্রবল জ্বরে। সে রাতে বার কয়েক বমি করল মিলি। আশিস তার বমি পরিষ্কার করে হাতে তুলে খাইয়ে দিল। ঘোরগ্রস্ত মিলি কিছু খেলো, কিছু ফেলে দিল, তারপর আবার শুয়ে পড়ল। আশিস মিলির মাথাটা বুকের উপর টেনে নিয়ে তার চুলের ভেতর হাত বুলাতে থাকলো। ঘুমের ঘরেই কিনা মিলি সারা রাত
দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো আশিসকে সারা রাত। মিলি তার পরদিন থেকে একদম চুপ হয়ে গেল। সারাদিন বারান্দায় দাঁড়িয়ে থাকে, মাঠে ছেলে মেয়েদের ছুটোছুটি দেখে। তার মাঝে মাঝে মনে হয় সকাল কোথাও না কোথাও এখনো বেঁচে আছে, বড় হচ্ছে। আজ কদিন থেকে তাই মনে হচ্ছে মিলির। মনে হচ্ছে সকাল একদিন ঠিক ঠিক ফিরে আসবে। তবে সে মনে মনে হিসাব করে, সকাল ফিরে এলেও সে এখন কত বছরে পড়ল। সে এতদিনে নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। সকালও কি তাহলে এখন ওই বাচ্চাদের মতন সামনের মাঠে খেলাধুলা করত? মিলির পুরোটা সময়ই যে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিষয়টা এমন নয়। বরং মাঝে মাঝে সে নিজে নিজেই নিজেকে, নিজের আচরণকে বোঝার নানান রকম চেষ্টা করে। কখনো কখনো পারেও, নিজের উপর নিয়ন্ত্রণটা ফিরেও আসে। কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। তারপর হঠাৎ হঠাৎ কি হয়ে যায়, ঝড়ো বাতাসের ঝাপটার মতন কিছু একটা এসে সবকিছু এলোমেলো করে দেয়, ঝাপসা করে দেয়। এত চেষ্টা, এত কষ্টে খানিকটা হলেও গুছিয়ে তোলা ভেতরটা মুহূর্তেই আবার এলোমেলো হয়ে যায়। সে টের পায় নিজের প্রতি তখন আর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, একটুও না। কিন্তু তখন কিছুই করতে পারে না সে। যেমন বেশ কিছুদিন বাদে সেদিন রাতে আবার ঘুম ভেঙে গেল তার। সে আশিসকে ডেকে উঠালো। আশিস ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে? মিলি বলল, সকাল এসেছে। ও সামনের মাঠে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। পা খানিকটা কেটেও গেছে। স্যাবলন লাগবে, ব্যান্ডেজ লাগবে। ছেলেটা সেই কখন থেকে দরজা ধাক্কাচ্ছে, কেউ খুলছে না। আশিস বলল, তুমি স্বপ্ন দেখছো মিলি? মিলি বলল, আরে আজব, আমি স্বপ্ন দেখব কেন? আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, দেখলাম ও হঠাৎ খেলতে খেলতে কিছুতে হোঁচট খেয়ে পড়ে গেল। নখ উল্টে রক্ত বেরোচ্ছে। সেই তখন থেকে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কেউ খুলছে না। আশিস চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, সকাল তো অনেক ছোট, ও সামনের মাঠে কি করে খেলবে? মিলি বলল, তোমার কোনোদিনও আক্কল জ্ঞান হলো না। সকালের এখন কবছর হলো, সে খেয়াল তোমার আছে? এই বয়সের বাচ্চারা কত দ্রুত বাড়ে তা তুমি জানো না? ও কি এখনো সেই আগের ওইটুকু বাচ্চা সকাল আছে? মোটেও না। ও এখন অনেক বড় হয়েছে, মাঠে ছেলেপুলেদের সঙ্গে খেলতেও পারে। আশিস এবার আর কোনো কথা বলল না। মিলির দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই ঘটনার পর থেকে মিলি আজকাল আশিসকে খুব ভয় পায়। আশিসের এমন তাকিয়ে থাকা দেখে সে নরম গলায় বলল, তুমি ভাবছো আমি আবার পাগল হয়ে গেছি, তাই আমাকে আবার মারবে? আশিস কি বলবে, সে তাকিয়েই রইল। মিলি ভেঙে পড়া গলায় বলল, ইচ্ছে হলে মেরো, তাও একটু দরজাটা খুলে সকালকে নিয়ে এসো। আমাকে আগে মেরে তারপর যাবে, নাকি আগে সকালকে দরজাটা খুলে দিয়ে তারপরে সে মারবে? মিলি থামলেও আশিস কোনো কথা বলল না। মিলি আবার বলল, কিন্তু শোনো, সকালের সামনে বসে কিন্তু আমাকে মেরো না। ও কিন্তু তাহলে অনেক কষ্ট পাবে। আমি তোর মা, তাই না? মাকে মারলে সব বাচ্চারই খারাপ লাগে, লাগে না? আশিস চুপচাপ উঠে মিলিকে নিয়ে ড্রয়িং রুমে গেল। বাতি জ্বালিয়ে দরজা খুলল। বাইরে ধবধবে জোছনা। আজ পূর্ণিমা নাকি কে জানে। আজকাল পূর্ণিমার খবর তারা কেউ রাখে না। সেই রাতে আশিস মিলির কোমর জড়িয়ে ধরে সারা রাত ঘুরে বেড়ালো মাঠে, সারা রাত। মিলি আশিসের কাঁধে মাথা রেখে হাঁটল। কেমন নীলচে আলোর সেই ঘোর লাগা রাত্রিরে একজোড়া মানব মানবী তাদের দুঃখদের, অপ্রাপ্তিদের, দূরত্বদের কিছুটা সময়ের জন্য ভুলে রইল। ভুলে রইল কঠিন হিসাব নিকাশের জগৎ সংসারের কথা। তারা ডুবে রইল অন্য কোনো জগতে। সেই জগতে দুঃখ নেই, কষ্ট নেই, অপ্রাপ্তি নেই। সেই জগৎ বিভা ও বিভ্রমের জগৎ।
রুবিনা ফোনটা পেল সকাল 11টার দিকে। সে তখন কেবল রূপাইকে নিয়ে স্কুল থেকে ফিরেছে। রূপাইয়ের পা থেকে মোজা খুলে দিচ্ছে। এই মুহূর্তে ফোনটা বাজল। সে ফোন ধরে বলল, হ্যালো। ওপার থেকে সেফ হোম ক্লিনিকের রিসিপশনিস্ট মেয়েটা বলল, হ্যালো ম্যাডাম, আমি ঝুমা। রুবিনা একটু বিরক্ত হলো। মাঝে মাঝেই ক্লিনিক থেকে অসময়ে ফোন আসবে। এইসব ফোনে নানান বিরক্তিকর আবদার থাকে, নানান উটকো সমস্যা থাকে। দেখা গেল জরুরি কোনো কাজের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বসে আছে, কিন্তু ক্লিনিক থেকে ফোন দিয়ে এমন এক সমস্যার কথা জানালো যে সব কাজ বাদ দিয়ে তাকে ছুটে যেতে হয় ক্লিনিকে। অবশ্য অন্য ডাক্তাররা কিছু না শুনেই মুখের উপর না বলে দেয়, বা বাসায় থাকার সময়টাই ফোনের রিসিভার উঠিয়ে রাখে। কিন্তু রুবিনা পারে না। সে বকাঝকা করেও শেষ অবধি যায়। রুবিনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ ঝুমা বলো। ঝুমা বলল, আপনার কাছে একজন লোক আসছে। রুবিনা আরো বিরক্ত গলায় বলল, আমার কাছে তো রোজই কত লোক আসে, একজনটা আবার কে? ঝুমা বলল, আপনার পরিচিত, গ্রাম থেকে আসছে। রুবিনা হঠাৎ থমকে গেল। গ্রাম থেকে? তার মানে যজাতিপুর থেকে? যজাতিপুরের কথা সে প্রায় ভুলতেই বসেছিল। আসলে সে চায়নি যজাতিপুরের কথা আর মনে রাখতে। অনেক কষ্টে সে তার স্বামী আফজাল তালুকদারকে নিবৃত্ত করতে পেরেছিল। আফজাল সেই ঘটনার একটা এসপার ওসপার না করে থামতে চায়নি, কিন্তু রুবিনা তাকে নানাভাবে বুঝিয়েছিল যে আতাওয়ার তালুকদার নেই। এই অবস্থায় আফজাল চাইলেও আর গায়ে গিয়ে থাকতে পারবে না। পরিস্থিতি আসলেই খারাপ। আর গায়ে গিয়ে তারা করবেই বা কি? আফজাল যে পুরোপুরি বিষয়টা বুঝেছে তা নয়, কিন্তু আপাতত হলেও চুপ করে গেছে। কিন্তু বাবার মতন বংশমর্যাদা, প্রভাব প্রতিপত্তির আসক্তি তার নাই। রুবিনা তাই চেষ্টা করছে যতটা সম্ভব যজাতিপুরের ভাবনা তার মাথা থেকে দূরে রাখতে, এবং অনেকটা পেরেছেও। সেই ঘটনার পর যজাতিপুরের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক ছিল না, যোগাযোগ ছিল না। কিন্তু আজ কে এলো গ্রাম থেকে? তার ঠিকানা তো কারো জানার কথা নয়। রুবিনা খুব সতর্ক গলায় বলল, এত কথা না বলে নামটা বলো, কে এসেছে? ঝুমা নাম জিজ্ঞেস করে বলল, ভদ্রলোকের নাম আকরাম হোসেন। রুবিনা হুট করে আকরাম হোসেন নামে কারো কথা মনে করতে পারল না। সেখানে ভেবে বলল, দেখতে কেমন? ঝুমা বলল, দাড়িওয়ালা এক হুজুর, লম্বা, পরনে সাদা পায়জামা পাঞ্জাবি আর টুপি। রুবিনা তারপরও চিনতে পারল না। সে বলল, আর কিছু? এবার ঝুমা খানিকটা বিরক্ত হলো। সে বলল, উনার সঙ্গে ছোট্ট একটা মেয়ে আছে, তবে মেয়েটা সম্ভবত উনার নিজের মেয়ে না। সেই সকাল থেকে বসে আছে, কিন্তু মেয়েটা একবারও তাকে বাবা বা চাচা কিছুই ডাকেনি। তবে? রুবিনা বলল, তবে কি? ঝুমা বলল, না ম্যাডাম, কিছু না, এমনি অপ্রাসঙ্গিক একটা কথা। রুবিনা বলল, অপ্রাসঙ্গিক কথাটাই কি, বলো শুনি। ঝুমা বলল, মেয়েটার চোখগুলো যে কি অদ্ভুত সুন্দর ম্যাডাম, মনে হয় সারাক্ষণ তাকিয়ে থাকি। রুবিনার দুশ্চিন্তা হচ্ছিল, খানিকটা বিরক্তিও। কিন্তু ঝুমার এই কথা শুনে সে মনে মনে হাসল। এই মেয়েটা মাঝে মাঝে এমন খাপছাড় আচরণ করে, অদ্ভুত অদ্ভুত সব কথা বলে। রুবিনা বলল, আচ্ছা, মেয়েটাকে তার নাম জিজ্ঞেস করো, তারপর আমাকে জানাও। রুবিনা ফোনের রিসিভার ধরে দাঁড়িয়ে রইল। ঝুমা খানিক বাদে জানালো, ম্যাডাম, আরশি, মেয়েটার নাম আরশি। রুবিনা হঠাৎ চমকে উঠল, ভীষণভাবে চমকে উঠল। আরশি ঢাকায়, তার চেম্বারে, সঙ্গে এক হুজুর, নিশ্চয় ইমাম সাহেব। সে নিজেকে খানিকটা তিরস্কার করল। ইমাম সাহেবের নামটা তার জানা উচিত ছিল, কিংবা হয়তো জানতো, কিন্তু ভুলে গিয়েছিল। তবে ওনাকে যজাতিপুরের সবাই এক ডাকে ইমাম সাহেব বললেই চেনে। ইমাম সাহেবের আড়ালে তার আসল নাম আকরাম হোসেন হারিয়েই গিয়েছিল। রুবিনা বলল, ওনাদের নাস্তা টাস্তা কিচ্ছু এনে এক্ষুনি খেতে দাও। খবরদার
কোথাও যেতে দেবে না, আমি আসছি। রুবিনা যখন চেম্বারে পৌঁছালো তখন খাওয়া দাওয়া শেষ করে বসেছিলেন ইমাম সাহেব আর আরশি। রুবিনাকে দেখে আরশির তেমন কোনো ভাবান্তর হলো না। সে যেমন বসেছিল তেমনি বসেই রইল। ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। রুবিনা বলল, কথা যা বলার পরে শুনবো, আগে বাসায় চলুন। গাড়ির জানালা দিয়ে আরশি বড় বড় চোখে তাকিয়ে রইল। এ কোথায় এসেছে সে? যা দেখে তাতেই তার বড় চোখগুলো আরো বড় হয়, বিমুগ্ধ হয়, বিভ্রান্ত হয়। সে যেন সত্য আর স্বপ্নকে আলাদা করতে পারে না। একই অবস্থা হয় রুবিনার বাড়ি পৌঁছেও। সবকিছুই যেন নতুন এক জগৎ। সেই জগৎ আরশির কল্পনায়ও ছিল বহু বহু দূর, কিংবা ছিলই না। তবে সবচেয়ে মজার ব্যাপার ঘটে যখন রূপাইয়ের সঙ্গে দেখা হয় আরশির। মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে। এই বয়সটা মেয়ে শিশুদের কিশোরী হয়ে ওঠার বয়স, শরীর এবং মনের নানান জড়তায় আগলে থাকার বয়স। যদিও রূপাই বয়সে আরশির চেয়ে বছরখানেকের ছোট, তারপরও সে যেখানে তরতর করে বেড়ে উঠেছে লাউডগার মতন, আরশি যেন সেখানে থেমে আছে সেই শিশু বয়সেই। রূপাইকে দেখলে মনে হয় সে যেন আরশির চেয়ে কয়েক বছরের বড়। রুবিনা সেই বছর কয়েক আগের ঘটনা মনে করিয়ে দিল আরশি আর রূপাইকে, নতুন করে পরিচয় করিয়ে দিল। কিন্তু ওইসব কারণেই দুজন প্রায় সমবয়সী শিশুর তাই হুট করে আর কাছাকাছি আসা হয় না। যেন কোথাও কোনো বাধা রয়ে যায়, কোনো সংকোচ রয়ে যায়, রয়ে যায় অদৃশ্য কোনো দেয়াল। সারা রাত লঞ্চে জেগে থেকে ঢাকায় আসার অভিজ্ঞতা আরশিরই প্রথম। সে রাজ্যের ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়ে। রুবিনার সঙ্গে দীর্ঘ আলাপ হয় ইমাম আকরাম হোসেনের। পুরো ঘটনা শুনে ভয়ঙ্কর আতকে শিউরে উঠে রুবিনার শরীর। অপরাধ বোধ হয়। মুজিবুর মিয়া কিংবা আরশির এই ভয়াবহ পরিণতির পেছনে সে কিংবা তার পরিবার সরাসরি যুক্ত। কিন্তু কি করতে পারবে সে? ইমাম আকরাম হোসেন দুদিন থেকে চলে যান। চলে যাওয়ার আগে হঠাৎ রুবিনা থেকে জিজ্ঞেস করে, ইমাম সাহেব, আপনি সেদিন আরশির সেই ভয়ঙ্কর অসুস্থতার রাতে আমাকে মা জননী বলে কেন ডেকেছিলেন? ইমাম আকরাম হোসেন সঙ্গে সঙ্গে জবাব দিলেন না। খানিক চুপ করে থেকে বললেন, দুনিয়াতে কত ধরনের আজব আজব ঘটনা যে ঘটে, এইসব ঘটনার ব্যাখ্যা জ্ঞানী মানুষেরা দিতে পারবো। আমি জ্ঞানী মানুষ না, তাই দিতে পারবো না। তবে সেই দিন এমন একটা আজব ঘটনা ঘটছিল। রুবিনা আগ্রহ ভরা গলায় বলল, কি ঘটনা? ইমাম সাহেব বললেন, আমার মার নাম ছিল রুবিনা বানু। তারে সবাই রুবি বইলা ডাকত। এই রকম হইতেই পারে। জগতে একই নামের অনেক মানুষ আছে। আমার মা যখন মারা যায় তখন আমি অনেক ছোট। তবে মাই যে আমারে কি আদর করত সেইটা আমার মনে আছে। মা মারা যাওয়ার পর আমার একটা অসুখ হইল। রাত বিরাইতে যেখানে সেইখানে মায়েরে দাঁড়াই থাকতে দেখতাম। মনে হইতো মাই ঘরের কোণে দাঁড়াই আছে। আমি গিয়া তার শরীরে হেলান দিয়া দাঁড়াই থাকতাম। সবাই আমারে বলতো, কি বিষয়, এরকম বেকা হইয়া দাঁড়াইয়া রইছস কেন? আমি জবাব দিতাম না, আমি দাঁড়াইয়াই থাকতাম। তখন মায়ের আঁচলে ঘ্রাণ পাইতাম নাকে। আমি সারা রাত জায়গা থাকতাম, ঘুম আসতো না। কখন মায় আসবো, আমি তার শরীরের সঙ্গে হেলান দিয়া বসবো বা দাঁড়াই থাকবো। একদিন আমি একটা আজব ঘটনা আবিষ্কার করলাম। সেইটা হলো, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতে পারি। খুবই আসানক ব্যাপার। দুনিয়াতে একমাত্র প্রাণী ঘোড়া, যে দাঁড়াইয়া দাঁড়াইয়াই ঘুমায়। আমি গভীর রাতে দেখি মাই উঠোনে আইসা দাঁড়াইছে। আমি রাতে দরজা খুইলা উঠোনে গিয়া দাঁড়াইলাম। তারপর মায়ের শরীরে হেলান দিয়া দাঁড়াইলাম। মায় আমার মাথায় হাত বুলাই দিতে থাকলো। আমি ঘুমাই গেলাম। সকালবেলা দেখি ভারী ভর্তি হাজার হাজার মানুষ। কি ঘটনা? ঘটনা হইল, আমার বাপজান সকালে নামাজ পড়তে উইঠা দেখে আমি উঠোনের মাঝখানে বেকা হইয়া দাঁড়াইয়া আছি। বাপজান আমারে অনেক ডাকাডাকি করলো, আমার সারা শব্দ নাই। তারপর সে যখন আমারে ধাক্কা দিছে, আমি তখন মাটিতে পইরা গেলাম। তখন আমার ঘুম ভাঙে নাই। তখন
ফকির কবিরাজ আনা হইল। তাদের ধারণা আমারে জিন ফরিতে ধরছে। তারা নানান ফন্দি ফিকির করল, কিন্তু কিছুতেই কিছু হইল না। ইমাম সাহেব একটু থামলেন। রুবিনা প্রবল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। সে বলল, তারপর? ইমাম সাহেব বললেন, মজার বিষয় হচ্ছে, আমি ইচ্ছা কইরা অনেকবারই চেষ্টা করে দেখছি ওইভাবে দাঁড়াই বা কিছুতে হেলান না দিয়া বৈশে ঘুমাইতে পারি কিনা, কিন্তু পারি নাই। অনেক চেষ্টা করছি, পারি নাই। শুধু যখন মারে দেখতাম তখন পারতাম। পারতাম মানে কি, আমি তো তখন বিশ্বাসই করতাম। মায় আমারে 2 হাত দিয়া ধইরা রাখছে। আমি নিশ্চিন্ত। নিশ্চিন্তে আমার ঘুমাইসা যাইত। আসলে মায়া এত আদর করত, আর ভাবজান তার কিছুদিন পরেই আবার বিয়া করছিল। সেই সৎ মায় খুব অত্যাচার করত, আর সেই জন্যই মনে হয় খালি মায়ের কথা মনে পড়ত। মায়ের কাছে যাইতে মন চাইত। সেই তিখা একটা অভ্যাস হয়ে গেছিল। যখনই কোনো বিপদে পড়তাম, মন খারাপ থাকতো, দেখতাম কি মায় দাঁড়াইয়া আছে। সঙ্গে সঙ্গে মনে হইতো আর কোনো ডর নাই, আর কোনো চিন্তা নাই। কোনো বিপদ আপদেই কোনো কিছু হইব না, মায় আছে। ইমাম সাহেবের গলা ধরে এলো। তিনি পাঞ্জাবির খুঁটে চোখ মুছলেন। তারপর বললেন, যত বড় হইছি মায়েরে দেখা তত কমে গেল। তারপর একটা সময় আর দেখলামই না। কত যে মায়েরে মনে মনে ডাকছি, রাইতের পর রাত না ঘুমাইয়া কাটাইছি, আল্লাহর কাছে মুনাজাত ধইরা কাঁদছি, কিন্তু আর দেখি নাই। সেই দিন রাতে যখন আরশির ওই অবস্থা, আমি কি করব? আমার তো করার কিছু নাই। আপনি আসলেন। যখন সেই ইনজেকশনের কথা বললেন, আমি ভয় পাইয়া গেলাম। অত রাইতে ওই অঞ্চলে ওই ইনজেকশন আমি কই পামু? তখনই ঘটনা ঘটল। আপনার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি দেখলাম কি, আপনি না, আমার মায় দাঁড়াইয়া আছে। কিন্তু আমার এইটুকু চেতনা তখনও আছে যে ওইটা আপনি, ওইটা আমার মা না। কিন্তু আমার তখন বিশ্বাস হয়ে গেল যে যেমনেই হোক আমার এই ইনজেকশন জোগাড় করে আনতেই পারবো। সেই রাতে আমি কেমনে কেমনে কি কারণে যে মালোপাড়া গেছি আমি জানি না। আমার এতটুকু ভয় ডর করে নাই। তখন শুকরঞ্জন ডাক্তারও নাই গায়ে। নতুন এক লোক আসছে, তার বাড়ি গেলাম। সেই রাইতে তারে ঘুম থেকে ডাইকে উঠাইলাম। সে বড় বড় চোখ কইরা তাকায় রইল, এবং তার কাছে ওই একটা ইনজেকশনই ছিল। আমার কাছে পয়সা পাতি কিছু ছিল না, কিন্তু সে আমারে ইনজেকশনটা দিল। আমি আইসা যখন আপনারে তখনও মজিবর মিয়ার বাড়িতে দেখলাম, সঙ্গে সঙ্গে আমার আবার মনে হইল আপনি না, আমার মায় এতক্ষণ আপনার মতন কইরা এইখানে দাঁড়াইয়াছিল। আমার তখন মুহূর্তের জন্য মনে হইল, হয় আপনিই আমার মা, না হইলে আমার মাই আপনি। মুখ থেকে আপনি আপনি বাইর হয়ে গেল শব্দটা। রুবিনা অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। বিষয়টা এমন না যে সে ইমাম সাহেবের এই ঘটনাকে অতি প্রাকৃতিক কোনো ঘটনা ভাবছে। এই ঘটনার পরিষ্কার ব্যাখ্যা তার কাছে আছে। ইমাম সাহেব ছোটবেলায় মা হারিয়ে পরবর্তী সময়ে নানান কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। ফলে কোনো বাজে সময় এলেই তিনি মনে মনে তার মায়ের কথা ভাবতেন, মার কাছে যেতে চাইতেন। এই চাওয়া এত তীব্র ছিল যে একটা সময় তিনি বিশ্বাস করা শুরু করলেন যে তার মা সত্যি সত্যিই আসে। ছোট সময় ভাবনাগুলো অনেক বেশি কল্পনাপ্রবণ থাকার ফলে বিষয়টা তখন বেশি ঘটত। অনুভূতির তীব্রতাটাও বেশি ছিল, কিন্তু বড় হতে হতে সেটা কমেছে। একটা সময় নিজের রোজগার, স্ত্রী, সন্তান, কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছেন যে সেই ভাবনাটা আর কাছে ঘেঁষতে পারেনি। ফলে পুরোপুরি বিষয়টি থেকে দূরে সরে গিয়েছিলেন। ব্যাপারটা সে রাতে আবার ফিরে আসার কারণ আরশি। এই মেয়েটার প্রতি কোনো এক অজ্ঞাত কারণে অসম্ভব মমতা অনুভব করেন ইমাম সাহেব। সেই রাতে তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না যে আরশি মারা যাচ্ছে। তাই তার অবচেতন মন তার সবচেয়ে বড় সম্বল, সেই ছোটবেলার অদৃশ্য মাকে ফিরিয়ে এনেছিল, তাকে ভরসা এবং সাহস দিয়েছিল।
রুবিনা স্তব্ধ হয়ে আছে ইমাম সাহেবের বলার ভঙ্গি দেখে। সে ব্যাখ্যাগুলো জানা সত্ত্বেও তার মনে হচ্ছিল ইমাম সাহেব তাকে অন্য কোনো জগতের গল্প বলছেন, যেই জগতের সবটা জুড়ে আছে অনাবিষ্কৃত অপার রহস্য। সেই রহস্যের কোনো ব্যাখ্যা নেই, কিন্তু সে জানে এই রহস্যেরও ব্যাখ্যা আছে, একটা মাত্র ব্যাখ্যা। সেই ব্যাখ্যার নাম ভালোবাসা। ইমাম সাহেব যাওয়ার আগে আরশিকে কিছুক্ষণ বুকের সঙ্গে চেপে ধরে রইলেন। এর চেয়ে বেশি কিছু না। আরশি কিছুই বলল না। রুবিনা ইমাম সাহেবের জন্য একটা ব্যবস্থা করে দিল। রুবিনার বাবার বাড়ি কুষ্টিয়ার মেহেরপুরে। সেখানে তার বাবার নিজের একটা উচ্চ মাধ্যমিক স্কুলও আছে। সে সেই স্কুলে আরবি শিক্ষক হিসেবে ইমাম আকরাম হোসেনের ব্যবস্থা করে দিল। সেখানে শুধু যে ইমাম আকরাম হোসেনের চাকরির ব্যবস্থা হলো তা নয়, স্ত্রী পুত্র নিয়ে থাকার ব্যবস্থাও হয়ে গেল। ইমাম সাহেব তার স্ত্রী পুত্র নিয়ে চলে গেলেন কুষ্টিয়ার মেহেরপুর। তারপর কেটে যাচ্ছিল আরশির নিস্তরঙ্গ জীবন। রূপায়ের সঙ্গে তার খানিকটা ভাব হয়েছে। রুবিনা কি একটা কাজ নিয়ে ভয়াবহ ব্যস্ত হয়ে পড়ল। আফজাল তার ব্যবসার কাজে দীর্ঘদিন ধরেই চট্টগ্রামে, মাঝে মাঝে খুব অল্প সময়ের জন্য ঢাকা আসে। এখানে আরশির কোনো কাজ নেই। কাজের লোক আছে, তারা রান্নাবান্না করে, ঘরদোর গোছায়। রুবিনার ব্যস্ততার কারণে বাড়ির বয়স্ক দারোয়ান নুরু মিয়া রূপাইকে স্কুলে আনা নেওয়া করে। এ বাড়িতে আরশির করার আর কিছু নেই, তবে ঘরের মধ্যে থেকে থেকেও তার নানান কৌতূহল মেটে। টেলিফোনের কৌতূহল, টেলিভিশনের কৌতূহল, বাথরুমের কৌতূহল, নানান কৌতূহল। তার কাছে সবই অদ্ভুত মনে হয়। এ এক অদ্ভুত জগৎ। সেদিন রাতে বাসায় আসতেই রুবিনা খানিক চমকে গেল। এই মাসখানেকেই আরশি যেন অন্যরকম হয়ে উঠেছে। বয়সের তুলনায় অনেক ছোট দেখতে মেয়েটা যেন বেড়ে উঠেছে। সারাদিন ঘরে বসে থাকার কারণেই কিনা গায়ের রং খুলেছে। এমনিতে আরশি ফর্সা না, শ্যামলা, তবে এখন খানিকটা বেশি উজ্জ্বল হয়ে উঠেছে গায়ের রং। আরশিকে কতগুলো ফ্রক বানিয়ে দেওয়া হয়েছে। সে গোলাপি রঙের ফ্রকটা পরে বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছে বাইরে। রুবিনা ঘরে ঢুকতেই ঘাড় ঘুরিয়ে তাকালো। কি যে সুন্দর লাগছে দেখতে! এই মেয়েটার ভেতর এমন অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে ছিল, সে আগে কেন খেয়াল করেনি? কিন্তু মেয়েটা ভীষণ চুপচাপ। তার হঠাৎ মনে হলো আরশিকে নিয়ে কিছু একটা ভাবা উচিত। মেয়েটাকে এভাবে ঘরে বন্দি করে রাখার কোনো অর্থ নেই। স্কুলে ভর্তি করে দেওয়া যেতে পারে, কিন্তু আরশি কতদূর কি পড়েছে সেটা সে জানে না। কোন ক্লাসে ভর্তি করানো যেতে পারে, কোন স্কুলে, স্কুল থেকে আনা নেওয়া করবে কে, এইসব নানান কিছু। পরদিন শুক্রবার, খানিকটা অবসর থাকায় রূপাই আর আরশিকে নিয়ে বাইরে ঘুরতে বের হলো রুবিনা। বিকেলের দিকে ওদের নিয়েই গেল চেম্বারে। সন্ধ্যার পর তার রুমে ফোন এলো। আশিস আর মিলি এসেছে। অনেকদিন থেকে আশিসের কোনো খবর নেই, বহুদিন পর এসেছে। মিলিকে দেখে রুবিনা একটু দমে গেল। কি মিষ্টি চেহারা মেয়েটার, কিন্তু কেমন যেন পোকায় কাটা ফুলের মতো শুকিয়ে চুপসে যাচ্ছে। চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। দেখে এত মায়া লাগলো রুবিনার। তবে মিলি কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল। আশিস বলল, ওর আজকাল একদম ঘুমোচ্ছে না, সারা রাত জেগে থাকছে। আর যদি 5-10 মিনিটের জন্য একটু ঘুমায়ও, দুঃস্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে জেগে ওঠে। রুবিনা মনোযোগ দিয়ে সব কথা শুনল, কিছু কড়া ঘুমের ঔষধ দিল। এটা সেটা অনেক কিছু নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ খেয়াল করলো মিলি নেই। সে রুবিনার রুমের সঙ্গের বারান্দায় দরজায় দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। রুবিনা চুপি চুপি উঠে গিয়ে দেখলো আরশি আর রূপায় বারান্দায় কিছু একটা করছে। মিলি একদৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। আশিস কয়েকবার ডাকতেও মিলি যেন কোথায় হারিয়ে গেল। তারপর যখন খেয়াল করলো, খুব স্বাভাবিক গলায় বলল, দেখেছ, মেয়েটা দেখতে আমার সকালের মতো না? আশিস জবাব দিল না।
মিলি আবার বলল, আচ্ছা, ওর চোখ এত সুন্দর কেন? আমার সকালের চোখও কি অমন সুন্দর ছিল? মুহূর্তের জন্য থেমে সে নিজে নিজেই আবার জবাব দিল, নিশ্চয়ই সুন্দর। কতদিন দেখি না, অনেক কিছুই ভুলে গেছি। রুবিনা কি যেন ভাবল, তারপর হঠাৎ আরশিকে ডাকলো, বলল, তুমি কি একটু ওর সঙ্গে কথা বলবে? আরশি কিছুক্ষণ মিলির দিকে তাকিয়ে রইল। মিলি যেন রোজ খানিকটা করে শিশু হয়ে যাচ্ছিল, কথায়, আচরণে, এমনকি চলাফেরায় অবধি। সে শিশুদের মতো করে বলল, আমার সঙ্গে কেউ কথা বলতে চায় না, তুমি বলবে? আরশি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। ঘরের এক পাশটায় সাদা পর্দা ঘেরা যে বেডটা রয়েছে, সেখানে দীর্ঘ সময় কথা হলো মিলি আর আরশির, যেন দুজন একই বয়সের মানুষ। তবে এই কথাবার্তায় অস্বাভাবিকভাবে এতদিন যা আবিষ্কৃত হয়নি তাই আবিষ্কার হয়ে গেল। আরশির কথার উচ্চারণে বোধ করি আশিস জানতে চাইল আরশির পরিচয়। রুবিনা তাকে সংক্ষেপে মোটামুটি পুরো গল্পটাই বলল। আশিস খুব একটা চমকে যায় না, কিন্তু আজ চমকে গেল। সে সুকরঞ্জন ডাক্তারের কাছে মুজিবুর মিয়ার কথা শুনেছে, কিন্তু সেই আরশি? সে প্রবল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সাদা পর্দার ওপারে ছোট্ট অনাবৃত ওই অংশটুকুর দিকে। তার হঠাৎ মনে হলো, এই জগৎটা অদ্ভুত এক চিত্রনাট্যের জগৎ। এখানে কেউ একজন গল্পগুলোকে নিরন্তর নিরবিচ্ছিন্নতায় লিখে চলেছে। মানুষ কখনো তা ধরতে পারে, কখনো পারে না। এর পরের ঘটনাগুলো যেন অনিবার্য ছিল। রুবিনা, আশিস আর মিলি তার পরের কয়েকদিনেই টের পেয়ে গেল, মিলির জন্য সবচেয়ে বড় ওষুধ হয়ে উঠতে পারে আরশি। আরশিরও এই সময়টায় খানিকটা আলাদা করে যত্ন দরকার। সুতরাং সবচেয়ে ভালো হয় আশিস আর মিলির নির্জীব নিস্পন্দন সংসারে আরশি উঠে এলে। একটা ঢেউ যদি তাতে ওঠে, যদি খানিকটা হলেও সেই ঢেউয়ে ডুবে থাকতে পারে মিলি, খানিকটা হলেও প্রবল তীক্ষ্ণ স্মৃতির খরতা শুকায়। এর পরের সময়গুলোতে যা ঘটল তা মিলির ফিনিক্স পাখির মতন ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার গল্প। আরশির জীবনের গল্পগুলো লেখা হতে লাগলো একের পর এক বিচিত্রতায়, যেন এই জীবনের সব অভিজ্ঞতা নানান পরশার ডালা সাজিয়ে খুলে বসেছে তার জন্য। সেখানে আরশি যেন হয়ে উঠল অন্য এক আরশি, কিন্তু এই নতুন অন্য আরশির বুকের ভেতরও কোথায় যেন ঠিক ঠিক ঘাপটি মেরে জেগে রইল সেই ছোট্ট আরশি, সেই পুরনো আরশি। মুজিবুর মিয়া অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। সে আজকাল কখনো কখনো প্রয়োজনে কথাবার্তাও বলে, কিন্তু মুখ বেঁকে যাওয়ায় উচ্চারণ এবং শব্দগুলো হয় বীভৎস। ফলে পারতপক্ষে কথা বলতে চায় না, বললেও খুব কম। লাঠিতে ভর দিয়ে হাঁটাচলাও করতে পারে। আরশির জন্য বুকের ভেতর একটা আস্ত পাহাড় বয়ে চলে যেন সে। খেতে বসলেই সেই পাহাড়ে খাবার আটকে থাকে, ঘুমোতে গেলে ঘুম আটকে থাকে, ভাবতে গেলে ভাবনা আটকে থাকে, কাঁদতে গেলে কান্নাও আটকে থাকে। কিন্তু এমন অথর্ব একজন মানুষ কি বা করতে পারে? তারপরও সে যে চেষ্টা করেনি তা না, সে চেষ্টা করেছিল আরশির খোঁজ নেওয়ার। কিন্তু আরশির উধাও হয়ে যাওয়ার বছরখানেক বাদে সবকিছু যখন শান্ত হলো, তখন মুজিবুর মিয়াও নিজেকে কিছুটা গুছিয়ে নিল। তখন একদিন সে হারাদনকে দিয়ে ইমাম সাহেবের বাড়িঘরের খোঁজ লাগালো, কিন্তু সবাই ইমাম সাহেবের জেলা আর থানার নামটাই শুধু জানত, তার গ্রাম বা বিস্তারিত ঠিকানা কারো কাছেই ছিল না। তারপরও বহু কষ্টে হারাদন যখন তার বাড়িঘরের খোঁজ খবর বের করলো, তখন জানা গেল ইমাম সাহেব চাকরি নিয়ে সপরিবারে চলে গেছেন কুষ্টিয়াতে, কিন্তু সেই ঠিকানা কেউ দিতে পারল না। মুজিবুর মিয়া যদিও জানত যযাতিপুর ফিরে আসার চেয়ে আরশি ইমাম সাহেবের কাছে যেখানেই আছে সেটা ঢের ভালো, কারণ যযাতিপুর আর আরশির জন্য মোটেই নিরাপদ নয়। আর তার সেই ক্ষমতাও নেই যে সে বিশাল বটবৃক্ষ হয়ে আরশিকে ছায়া দিয়ে আগলে রাখবে। কিন্তু এত কিছু মুজিবুর মিয়ার বুকের ভেতর
পুড়তে থাকা জিনিসটাকে এতটুকু নেভাতে পারল না, এতটুকুও না। এত কিছু ভেবেও বুকের ভেতর আটকে থাকা অবর্ণনীয় কষ্টের পাহাড়টাকে সে সরাতে পারে না। এ যে কি কষ্ট! একটা আস্ত কষ্টের পাহাড় বয়ে বেড়ানোর কষ্ট। লাইলির আচরণ বেশ কিছুদিন পুরোপুরি বদলে গিয়েছিল। অত বড় একটা ঘটনার পরও মুজিবুর মিয়ার অমন নির্বিকার আচরণে সে বিভ্রান্ত হয়ে পড়েছিল। তাছাড়া ঘটনাটা চারপাশের লোকজনও জেনে গিয়েছিল। ফলে পরিবর্তন পরিস্থিতির সঙ্গে সে নিজেকে খাপ খাইয়ে নিতে চেয়েছিল, সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু সেই সুযোগ সঙ্গে সঙ্গে এলো না। আব্দুল মমিন তার দলবল নিয়ে এরপরও বার কয়েক যযাতিপুরে এসেছিল, তবে সেটা কয়েক ঘন্টার জন্য। কয়েক ঘন্টা থেকে চলে গিয়েছিল, কাউকে কিছু বলেনি। কিন্তু লাইলি সবসময় জানত লুকমান গ্রুপের প্রধান লুকমান হলেও সেই দল আসলে চালাতো ধুরন্ধর আব্দুল মমিন। সেই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তার পরিকল্পনা আর বুদ্ধিতেই দলটা টিকে ছিল। লুকমান ছিল অল্প বুদ্ধির মাথা গরম মানুষ, যখন যা মনে আসতো তাই করত। কিন্তু আব্দুল মমিন ঠান্ডা মাথার মানুষ, সে বিচার বিবেচনা না করে কিছু করে না। ফলে লুকমান মারা যাওয়ার পর যারা ভেবেছিল এবার গলাগাটা বশির আর আব্দুল মমিনের মধ্যে প্রকাশ্যে যুদ্ধ শুরু হবে, তারা তার কিছুই দেখতে পেল না। বরং তারা অবাক হয়ে দেখল আব্দুল মমিন আর তার দলবল লাপাত্তা। তাদের আর কোনো সারা শব্দ নাই। তবে লাইলি জানত আব্দুল মমিন গলাকাটা বশিরকে ছাড়বে না। শুধু তাই নয়, গায়ের সবাই ধরে নিয়েছিল এর পেছনে মুজিবুর মিয়ারও হাত আছে। আব্দুল মমিন মুজিবুর মিয়াকেও ছাড়বে না। তবে কোনো এক অজানা কারণে লুকমান মুজিবুর মিয়াকে কিছু বলেনি। কিন্তু লাইলি সময়ের অপেক্ষায় আছে। সে টের পায় মুজিবুর মিয়া লোকটার প্রতি তার নিজের ভেতরে কি তীব্র জিজ্ঞাসা। সেটা এখন আর শুধু সেই জমি বা আড়তের মালিকানাতেই আটকে নেই। সেটা এখন মুজিবুর মিয়ার মতন ল্যাংরা অথর্ব এক মানুষের কাছে তার চূড়ান্ত অপদস্থ পরাজিত হওয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার জীবনে এই অথর্ব পঙ্গু মুজিবুর মিয়ার আর কানাকড়িও মূল্য নেই। এর চেয়ে যোগ্য, সুস্থ, সাবলীল হাজার পুরুষ মানুষ বশ করা তার জন্য হাতের তুড়ি বাজানোর মতো সহজ। কিন্তু সে অপেক্ষায় আছে, সঠিক সময়ের অপেক্ষায়। গত কটা বছর সে মুজিবুর মিয়ার মতন একজন পঙ্গু পাগল মানুষের চূড়ান্ত অপমান, উপেক্ষা আর অবহেলা মুখ বুজে সহ্য করেছে। এর শোধ সে নির্মমভাবেই নেবে। ঘাপটি মেরে চুপচাপ আছে আরো একজন মানুষ, সে হলো লতো হাওলাদার। সে দীর্ঘদিন নতুন পরিকল্পনার অপেক্ষায় ছিল। পুরোপুরি না হলেও মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছে সে। সেটি হলো মুজিবুর মিয়ার যে শুধু তার সেই 4 বিঘা সোনাফলা জমি আর যযাতিপুর বাজারের আড়তটাই আছে তা নয়, সঙ্গে তার আগে কেনা আরো 5 বিঘা জমিও আছে। আর তার বাড়িটাও রাস্তার সঙ্গে, যযাতিপুর বাজারের কাছাকাছি। সবকিছু মিলিয়ে বিশাল লাভজনক ব্যাপার স্যাপার। এই গায়ে তার আর কেউ নাই। মেয়ে আরশির খোঁজ খবর নাই, মা নাই, বাপ নাই। বউ লাইলি আসলেই কতটা তার সেটা লতো হাওলাদার ভালো করেই জানেন। সবচেয়ে বড় কথা, মুজিবুর মিয়া নিজেই তো নেই। সে যেভাবে আছে সেটাকে থাকা বলে না। শান্ত নিস্তরঙ্গ পুকুর হয়ে ওঠা যযাতিপুরে ঢেউ হয়ে এলো মুস্তফা, লতো হাওলাদারের ছেলে মুস্তফা। সে এসে একটা জিনিস খেয়াল করল, গায়ে এতদিন আতাহার তালুকদার ছাড়া আর কারো তেমন কোনো প্রভাত প্রতিপত্তি ছিল না। দুলাল মেম্বার, সুবাহান কাজী, জালাল কাজীরা পর্যন্ত চুপচাপ ছিল। কথা যা বলার বলতো এক তার বাবা লতো হাওলাদার। আসলে কাজীরা বা দুলাল মেম্বারের চুপচাপ থাকার কারণ ছিল আতাহার তালুকদারের ভয়। তারা আতাহার তালুকদারের বুদ্ধি আর ক্ষমতাকে ভয় পেত। সেই ভয় উপড়ানোর সাহস দেখিয়েছে তার বাবা লতো হাওলাদার। সুতরাং এই গায়ে এখন যদি কারো প্রভাব চলে তবে সেটা তারই হওয়া উচিত। কিন্তু মুস্তফা আবিষ্কার করল এই কবছরে উল্টো হাওয়াও বইতে শুরু করেছে। সুবহান,
জালাল কাজী, দুলাল মেম্বাররা সরাসরি কিছু না বললেও আড়ালে আবডালে লতো হাওলাদারকে ফুরন কাটার চেষ্টা করে। সে বাড়ি আসার দিন 15-র মধ্যে আবিষ্কার করল গায়ে ক্ষমতার হিসাব নিকাশ এবং কেন্দ্র এসব পাল্টেছে একটা অদ্ভুত হিসাবে। সেই হিসাব হলো জজাতেপুর বাজার। জজাতেপুর বাজারে ইলেকট্রিসিটি এসেছে, এর আশেপাশের বাড়িতেও এসেছে, কিন্তু তাদের বাড়ি ইলেকট্রিসিটির পিলারের আওতার বাইরে। সুতরাং তারা এখনো পড়ে আছে কপির আবছা আলোতেই। আরেকটা বিষয় হচ্ছে, গায়ের মোটামুটি অবস্থা সম্পন্ন সবারই যেখানে জজাতেপুর বাজারে ছোট বড় হলেও একটা না একটা দোকান বা প্লট আছে, সেখানে তাদের কিছুই নেই। এই না থাকার কারণ জজাতেপুর প্রতিষ্ঠাকালীন আতাহার তালুকদারের সঙ্গে তার বাবা লতো হাওলাদারের শীতল যুদ্ধ। মুস্তফা এক বিকেলে মুজিবর মেয়ের বাড়ি এলো। সে রাস্তা থেকে ডাকা শুরু করলো, মুজিবর, বাড়ি আসস নি? ও মুজিবর। মুজিবর মিয়া তখন বাড়ি ছিল না। লাইলি দৌড়ে ঘর থেকে বের হলো। মুস্তফা লাইলিকে দেখে থমকে গেল। সে বিদেশ যাওয়ার আগেও লাইলিকে দেখেছে, কিন্তু এই মুহূর্তে লাইলিকে দেখে তার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। কমলা রঙের শাড়ি পরা ফর্সা লাইলিকে শেষ বিকেলের কোণে দেখা আলোয় অপূর্ব সুন্দরী লাগছে। মুস্তফা মুহূর্তেই নিজেকে সামলে নিল, বলল, কেমন আছেন ভাবি? লাইলি তার প্রশ্নের জবাবে যে উত্তরটা দিল তা ছিল চটকদার। সে বলল, জোয়ান দেবররা আশেপাশে না থাকলে জোয়ান ভাবিরা ভালো থাকে? মুস্তফা লাইলির এই উত্তরে এক ধরনের উত্তেজক আনন্দ পেল। সে বলল, এইটা অবশ্য খাসা কথা বলছেন ভাবি। তা ভাবি, আমি কিন্তু আপনার দেওয়ার হই না। মুজিবররে আমি তুই করে ডাকি। লাইলি বলল, জানি জানি, এইসব খবর আমার জানা। আপনি যেটা জানেন না সেইটাও জানা। মুস্তফা অবাক গলায় বলল, আমি জানি না আর আপনি জানেন? ঘটনা কি বলেন তো ভাবি? লাইলি বলল, চমকানোর কিছু নাই, কোনো গোপন কথা যাই না ফেলাই নাই। আপনি যে আপনার মুজিবর ভাইয়ের থেকে বয়সে ছোট, এইটা আমি জানি। মুস্তফা হাসল, বলল, ওহো, এই কথা। গ্রামে সমবয়সী সবাই সবাই তুই তুকারই করে, বড় ছোট আর তখন থাকে না। লাইলি ভ্রুকুটি করে বলল, তা না থাকুক, আমার কাছে থাকলেই হইব। সারা জীবন শুনছি দেবররা থাকলে ভাবিদের কত মজা হয়। দেবর মানে নাকি দ্বিতীয় বর। এতদিন তো দেবর টেবর ছিল না, বড়ই আফসোস ছিল। এখন তো সেই দুঃখ গেল। মুস্তফার সঙ্গে লালির আরো নানান কথাবার্তা হলো, তবে সেই সব কিছুই তেমন কাজের কথাবার্তা না, হালকা কথাবার্তা। কিন্তু এই কথাবার্তায় মুস্তফা সম্ভবত নিষিদ্ধ কোনো বার্তা পেল। দীর্ঘদিন নারী সান্নিধ্য বিবর্জিত হয়ে ওই বয়সে একজন পুরুষের জন্য এমন কাঙ্ক্ষিত কিছু আর হতে পারে না। তাছাড়া লাইলির আচার ব্যবহার চরিত্র সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তো তার আছেই। লাইলির সঙ্গে আড়ালে আবডালে একটা নিয়মিত যোগাযোগ গড়ে উঠল মুস্তফার। সেটি চূড়ান্ত কোনো পরিণতিতে না গড়ালেও যেন সুযোগ এবং সময়ের অভাবেই কেবল বিলম্বিত হচ্ছিল, কিংবা আগের ঘটনার যে ভয়াবহ পরিণতি হয়েছিল তা ভেবেই লাইলির ভেতরও হয়তো কাজ করছিল বাড়তি সতর্কতা। খবরটা প্রথম পেল লতো হাওলাদার। লুকমানের মৃত্যুর 2 বছরের বেশি সময় পরের ঘটনা। খাসের হাট নামের এক জায়গায় নদী থেকে 2টো লাশ ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে লাশ দুটো গলাকাটা বশিরের দলের কারো। সবচেয়ে আতঙ্কের ব্যাপার, এদের মৃত্যু হয়েছে নির্মমভাবে। সম্ভবত প্রথমে হাত পা কেটে, তারপর এদের শরীরে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল জীবন্ত। মৃত্যুর কয়েকদিন পর লাশগুলো পচে ভেসে উঠেছে। লতো হাওলাদার ছুটলেন ঘাসের হাট। লাশ দেখে তার আর কোনো সন্দেহই রইল না, এই কাজ আব্দুল মমিনের। নবসম্ভাবনায় লতো হাওলাদারের চোখ চকচক করে উঠল, কারণ সে জানে যতদিন বাবু যশোদা জীবন দিয়ে আছেন এবং তার সঙ্গে আছে গলাকাটা বশির, ততদিন ওই পঙ্গু লুলা মুজিবর মিয়াও সুরক্ষিত। সুতরাং সবার আগে আব্দুল মমিনকে জানাতে হবে লোকমানের মৃত্যুর পেছনের আসল পরিকল্পনাকারীর কথা, বাবু যশোদা জীবনদের কথা। এই কথা
সে ছাড়া আর কেউ জানে না, নাকি আব্দুল মোমিন জানে? লুতো হলদার নিশ্চিত নন, তবে সে ছটফট করতে লাগলো আব্দুল মোমিনের খোঁজ পাওয়ার জন্য। কিন্তু এর মাসখানেকের মধ্যে আবার খুন হলো। এবার খুন হলো খুদ যজাতিপুরে। এবার খুন হলো সম্পূর্ণ অপ্রত্যাশিত একজন মানুষ। মানুষটার নাম তালেব মাঝি। বৃদ্ধ তালেব মাঝি খুন হলো নিজের ট্রলারের ভেতর। তার সপ্তাহখানেকের মধ্যে খুন হলো আরো একজন অপ্রত্যাশিত মানুষ, এবং এবারও যজাতিপুরে। এবার খুন হলো হারাধন। লুতো হলদার হঠাৎ অথৈ জলে পড়ে গেল। সে ভেবে পেল না হারাধন আর তালেব মাঝির দোষটা কি, তারা কেন খুন হচ্ছে। কিন্তু সে এটা নিশ্চিত এই খুনগুলো করছে আব্দুল মোমিনের লোকেরা। এক রাতে মুস্তফা তাকে ফিসফিস করে বলল, আব্বা, তালেব মাঝি আর হারাধনও পার্টির লোক ছিল, তবে তারা ছিল লোকমানের এন্টি, গলাকাটা বশিরের দলের লোক। ধুরন্ধর লুতো হলদার এই কথা শুনে খুশি হল না। তার খুশি না হওয়ার কারণ তার নিজের নির্বুদ্ধিতা হঠাৎ করেই নিজের চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠা। এই এতটা বছর একই গায়ে থেকেও এই সাধারণ জিনিসটা সে এতদিনেও আবিষ্কার করতে পারে নাই। লুতো হাওলাদারের ঘাড়ের কাজটা হঠাৎ শিরশির করে উঠল প্রবল আতঙ্কে। আব্দুল মোমিন যদি তালেব মাঝি আর হারাধনের এমন গোপন খবরও বের করে ফেলতে পারে, তাহলে সে নিজে যে লোকমান আর তার দলবলকে মারার জন্য যশোদা স্যারের কাছে গিয়েছিল, এই কথা কি আব্দুল মোমিনের অজানা? ভয়ে লুতো হাওলাদারের হাত পা কাঁপতে লাগলো। তবে তার সূক্ষ্ম আশা, এই কথা আব্দুল মোমিনের জানার কথা নয়, কারণ এই কথা সে নিজে আর যশোদা স্যার ছাড়া এই জগতে আর কেউ জানে না। যশোদা স্যারের কাছ থেকে এই কথা আব্দুল মোমিনের কানে যাওয়া সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এরা যখন মুখোমুখি হবে তখন দুজনের মধ্যে একজন মাত্র বেঁচে থাকবে, যে কোনো একজন। সুতরাং দুশ্চিন্তার কিছু নেই। আরো আসার কথা, গত 2 বছর ধরে আব্দুল মোমিন সূক্ষ্মাতিসূক্ষ্ম খোঁজ খবর নিয়েছে, কারা লোকমানের খুনের সঙ্গে জড়িত ছিল, প্রস্তুতি নিয়েছে, পরিকল্পনা করেছে। আব্দুল মোমিন নিশ্চয়ই জানে এতে কোনোভাবেই লুতো হাওলাদার জড়িত ছিল না, এবং এটা সত্য। কিন্তু ইমাম আকরাম হোসেনকে দিয়ে যে সে লোকমানকে খুন করার পরিকল্পনা করেছিল, মাস 6 পর মসজিদের পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে সেই দাখানাও খুঁজে পেয়েছিল সে। তবে একটা বিষয়ে সে নিশ্চিত, ইমাম আকরাম হোসেনের এই ঘটনা জগতে সে আর ইমাম সাহেব ছাড়া কাকপক্ষীও জানে না। সুতরাং সে নিশ্চিন্ত। কিন্তু মুজিবুর মিয়ার তাহলে কি হবে? আব্দুল মোমিন নিশ্চয়ই জানে মুজিবুর মিয়া সেদিন যশোদা স্যারের সঙ্গেই ছিল, নিশ্চয়ই জানে। সেই রাতে লুতো হাওলাদার ঘুমাতে পারল না। সে সারা রাত কইয়ের তেলে কই ভাজা স্বপ্নে দেখল। সেই ভাজা কই মাছ খেতে খুব সুস্বাদু। 2 দল নিজেরা নিজেরা খেলে শেষ হয়ে যাবে, মাঠ পড়ে থাকবে ফাঁকা, সে যেমনটা চেয়েছিল। আর সেই ফাঁকা মাঠে গোল দেবে সে। লুতো হাওলাদার সেই ফাঁকা মাঠে গোল দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে রইল। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথন বাই আদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।